বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ইতিহাসের অন্যতম ক্রুশিয়াল একটি সময় পার করছে। গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে গত দেড় যুগের ক্ষমতাসীন সরকারের পতন ঘটলে দায়িত্বে আসেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি ২০২২ সাল থেকেই ইকোনমিক প্রেসারে থাকা দেশের ইকোনমিকে পুনরুদ্ধার করার গুরু দায়িত্ব থাকবে অন্তর্বর্তীকালীন সরকার ও পরবর্তী সরকারগুলোর কাছে, যার জন্য গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতির উপর হয়ে যাওয়া দুর্নীতি ও অনিয়মের আসল চিত্র তুলে ধরতে গঠন করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। যে প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। আমাদের আজকের ভিডিওতে সে বিষয়ই আপনাদের জানাবো। শ্বেতপত্র বা হোয়াইট পেপার হলো এক ধরনের তদন্ত প্রতিবেদন বা ডকুমেন্ট যা কোনো নির্দিষ্ট সমস্যা বা বিষয়ের উপর বিশ্লেষণ, তথ্য উপস্থাপন ও সমাধান বা পরামর্শ প্রদানের উদ্দেশ্যে অথবা কোনো পণ্য কিংবা সেবা বাজারে আনার ক্ষেত্রে পণ্য সেবার বৈশিষ্ট্য, সুবিধা ও প্রতিযোগীদের তুলনায় এর সেরা দিকগুলো ব্যাখ্যা করা হয়। সরকারি ক্ষেত্রে এটি সাধারণত নীতিগত প্রস্তাবনা বা পরিকল্পনার রূপরেখা তুলে ধরতে ব্যবহৃত হয়। মূলত শ্বেতপত্রের ধারণাটি এসেছে যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থা থেকে। যুক্তরাজ্যের পার্লামেন্টের ওয়েবসাইটের বর্ণনা অনুযায়ী শ্বেতপত্র বা হোয়াইট পেপার হল সরকার কর্তৃক প্রস্তুত করা নীতি ডকুমেন্ট যা ভবিষ্যৎ আইন প্রণয়নের জন্য তাদের প্রস্তাবনা উপস্থাপন করে। শ্বেতপত্র প্রণয়নের প্রথম ধারণাটি আসে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ১৯২২ সালের ৩ জুন। সেই শ্বেতপত্রটিতে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটিশ সমর্থন আউটলাইন করা হয়েছিল। যদিও পরবর্তীতে এই শ্বেতপত্রটি ১৯৩৯ সাল নাগাদ পরিবর্তন করা হলেও ইহুদি দখলদারীরা ততদিনে ফিলিস্তিনে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। এছাড়া ১৯৬৯ সালে কানাডার প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডো এবং দেশটির আদিবাসী ইন্ডিয়ান বিষয়ক মন্ত্রী জা ক্রেতিয়ান একটি হোয়াইট পেপার প্রকাশ করেন। বিজনেসের ক্ষেত্রে ১৯৯০ সাল থেকে শ্বেতপত্র বা হোয়াইট পেপার ব্যবহার শুরু হয়। মূলত এ সময় থেকে প্রমোশনাল ডকুমেন্টকে বিজনেসগুলো হোয়াইট পেপার নামে উল্লেখ করতে শুরু করে। এক্ষেত্রে বিজনেসগুলো যখন কোনো নতুন প্রোডাক্ট বা আইডিয়া নিয়ে মার্কেটে আসতে চায় তখন তারা এ ধরনের হোয়াইট পেপার প্রকাশ করে। বিজনেস বা ফাইন্যান্সের ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত হোয়াইট পেপার হচ্ছে ২০০৮ সালের ৩১ অক্টোবর প্রকাশিত সাতোশি নাকামোটোর বিটকয়েন হোয়াইট পেপার। বিটকয়েন আ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম নামের ৯ পেজের এই হোয়াইট পেপারটির মাধ্যমেই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের ধারণা ও এর সম্ভাবনা এবং বিটকয়েন নেটওয়ার্কের ফান্ডামেন্টাল সর্বপ্রথম জনসমুখে আসে। সাম্প্রতিক সময়ের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ শ্বেতপত্র হল ম্যাককিনজি অ্যান্ড কোম্পানির স্টেট অফ এআই ইন 2024। এই প্রতিবেদনে এআই এর দ্রুত অগ্রগতি ও বিশ্বের বিভিন্ন খাতে এর অ্যাডিশনের বিষয়টি আলোচনা করা হয়েছে। হোয়াইট পেপারটিতে এআই ব্যবহারের পরিসর বাড়ানোর চ্যালেঞ্জ ও ডেটা সিকিউরিটির মতো ঝুঁকি মোকাবিলার বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। বাংলাদেশে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার সর্বপ্রথম হোয়াইট পেপার প্রকাশ করে। হোয়াইট পেপারটিতে আওয়ামী লীগ সরকারের ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত শাসনামলের দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং প্রশাসনিক অনিয়মের বিষয়গুলো তুলে ধরা হয়। হোয়াইট পেপারটির প্রণয়নের পেছনে বিএনপির মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সরকারের শাসন ব্যর্থতাকে কৌশল হিসেবে তুলে ধরে জনমতকে ইনফ্লুয়েন্স করার পাশাপাশি দলটির পলিটিক্যাল প্রেজেন্সকে শক্তিশালী করা। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গত ১৫ বছরের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম সামনে আসতে শুরু করে। এই সরকারের শাসনামলে প্রকাশিত বিভিন্ন তথ্যের বিকৃতকরণের কারণে এবং ব্যাংকিং ও ফিনান্সিয়াল সেক্টরের অনেক তথ্য গরমিলের কারণে দেশের অর্থনীতির বাস্তব পরিস্থিতি নির্ণয় করা কঠিন হয়ে যাচ্ছিল। দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা তুলে ধরতে অন্তর্বর্তীকালীন সরকার শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে। দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়, যাদেরকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। যার ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর এই কমিটি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে হোয়াইট পেপার অন স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি নামে হোয়াইট পেপারটি জমা দেয়। গত ১৫ বছর আওয়ামী লীগের আমলে বাংলাদেশের জিডিপি গড়ে প্রতি বছর ৬% বা তারও বেশি হারে গ্রো করেছিল, এমনটাই রিপোর্ট করা হয়েছিল। জিডিপি গ্রোথের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সূচকের দিক থেকেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী দেখানো হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্যসূত্রে ২০০৮ সালের $৯১ বিলিয়ন জিডিপি বেড়ে ২০২৩ সালে এসে দাঁড়িয়েছে $৪৩৭ বিলিয়ন বেশি। আইএমএফের তথ্যসূত্রে ২০২৩ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়িয়ে দাঁড়িয়েছিল $২৬২১। তবে এই সূচক দেখে বাংলাদেশের মানুষের ইকোনমির প্রকৃত অবস্থা মোটেও জাজ করা যাবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যসূত্রে দেশের প্রতিটা পরিবারের অ্যাভারেজ ইনকাম মাসে ৩২,৪০০ টাকার বেশি হলেও দেশের কারেন্ট সিনারিওতে ইনফ্লেশনের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ করতে দেশের সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে।
টিসিবির লাইনে ঘণ্টার পর ঘণ্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এমত অবস্থায় দেশের প্রকৃত ইকোনমিক সিচুয়েশন ডিটারমাইন করতেই হোয়াইট পেপার প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয় এবং গত ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে সাবমিট করা হোয়াইট পেপারটিতে উঠে এসেছে বাংলাদেশের ইকোনমির ভয়াবহ চিত্র। বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংক খাতে। হোয়াইট পেপার অন স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি নামের প্রতিবেদনটিতে উঠে এসেছে ব্যাংক খাতে এনপিএল বা দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭.৫ লাখ কোটি টাকা। ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি, প্রতারণা, ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনার পাশাপাশি সরকারের মদদে ব্যাংক দখলে সহায়তার মতো ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে এই হোয়াইট পেপারটিতে। এসালামের হাতে বাংলাদেশের ৫৪টি ব্যাংকের ৬টি দখল যায়। এমনকি ইসলামী ব্যাংক রাতারাতি অস্ত্রের মুখে দখল করে নেয় এসালম। প্রথম আলোর সূত্রে মোট ৬টি ব্যাংক থেকে এসালম ও তার পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনরা ঋণের নামে প্রায় ২ লাখ কোটি টাকা বের করে নিয়েছে বলে ধারণা করা হয়। হোয়াইট পেপারটিতে আরও উল্লেখ করা হয়, ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ৭.৫ লাখ কোটি টাকার মধ্যে খেলাপি ঋণের পরিমাণই ২,১১,৩৯১ কোটি টাকা। এই তথ্যগুলো শুধুমাত্র ২০২৪ সালের জুন পর্যন্ত, অর্থাৎ সামনের বছর নাগাদ খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন অনুযায়ী দেশের ব্যাংকগুলোয় সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ২,৮৪,৯৭৭ কোটি টাকা দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র ৩ মাসেই খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৭৫,০০০ কোটি টাকা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে ব্যাংকিং খাতে প্রকৃত খেলাপি ঋণ বর্তমান অঙ্কের চেয়ে আরও ২৫ থেকে ৩০% বেশি হতে পারে বলে জানিয়েছেন। হোয়াইট পেপারটিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক যে ১০টি ব্যাংককে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে, আদতে তারা টেকনিক্যালি দেউলিয়া। যদিও গোপনীয়তা রক্ষা এবং ব্যাংকিং সেক্টরে বড় ধরনের ক্রাইসিস এড়াতে ব্যাংকগুলোর নাম উল্লেখ করা হয়নি হোয়াইট পেপারটিতে। হোয়াইট পেপারটিতে বিগত সরকারের উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি, অনিয়ম, অর্থের অপচয়ের মতো বিষয়গুলো উঠে এসেছে। উন্নয়নের আড়ালে যে অর্থের অপব্যবহার হয়েছে তা রীতিমতো ভয়ঙ্কর। উন্নয়ন প্রকল্পের নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা অপচয় বা নষ্টের পরিমাণ প্রায় ৩ লাখ কোটি টাকা। গত ১.৫ দশকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির মাধ্যমে প্রায় ৭,২০,০০০ কোটি টাকা খরচ করা হয়েছে, যার মধ্যে লুটপাট করা হয়েছে প্রায় ৪০% পর্যন্ত। মূলত রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে এই বিপুল অর্থ লুটপাট করাই উন্নয়ন প্রকল্পের নামে মুখ্য উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সুবিধাভোগীদের। হোয়াইট পেপারটিতে বিগত সরকারের ৭টি মেগা প্রজেক্টের খরচ তাদের প্রাথমিক খরচের চেয়ে ৭০% বা ৮০,৫৬৯ কোটি টাকা বৃদ্ধি পাওয়ার কথাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। উক্ত 7টি প্রজেক্ট হচ্ছে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট বা মেট্রো রেল, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ প্রকল্প, পায়রা গভীর সমুদ্র বন্দর এবং মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। এর পাশাপাশি বিভিন্ন অপ্রয়োজনীয় ও দুর্বল পরিকল্পনায় নেওয়া প্রকল্পগুলোর কথাও উঠে এসেছে হোয়াইট পেপারে। মূলত বিগত সরকারের আমলে এমন বেশ কিছু প্রজেক্ট সম্পন্ন করা হয়েছিল, যেগুলো বাস্তবায়নের আগে এসব প্রজেক্ট থেকে বিভিন্ন ইকোনমিক্যাল বেনিফিটের কথা বলা হলেও আদতে এসব প্রজেক্টের ফিনান্সিয়াল ভায়াবিলিটি কখনোই ছিল না, যার কারণে এসব প্রজেক্টের বাৎসরিক পরিচালনা ব্যয় মিলিয়ে প্রজেক্টগুলোর ক্ষতির পরিমাণ আরও বেড়েছে এবং এই প্রজেক্টগুলো ইকোনমির ভাষায় হোয়াইট এলিফ্যান্ট বা সাদা হাতি হিসেবে চিহ্নিত হয়েছে। এই প্রজেক্টগুলো নেওয়া হয়েছে শুধুমাত্র জনগণকে উন্নয়নের চিত্র দেখানোর জন্য, কিন্তু আদতে এই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর বাস্তবিক কোনো বেনিফিট কিংবা প্রয়োজনীয়তা ছিল না বলেই চলে। বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারের বিষয়টি অনেক আগে থেকেই স্পষ্ট ছিল। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বেশ কিছু দেশি ও বিদেশি সংবাদ মাধ্যমে বিদেশে বাংলাদেশ থেকে হওয়া অর্থ পাচারের বিষয়টি বেশ কয়েকবার উঠে এসেছিল। প্রভাবশালী বিভিন্ন নেতা ও তাদের পরিবার, এমনকি সরকারের আস্থাভাজন বিভিন্ন ব্যক্তির বিদেশি বিশাল সম্পদের কথা বারবার বিভিন্ন লোকাল ও ফরেন মিডিয়াতে এসেছে। কিন্তু হোয়াইট পেপারে প্রকাশিত তথ্যে যে পরিমাণ মানি লন্ডারিংয়ের কথা প্রকাশ পেয়েছে তা খুবই আশঙ্কাজনক। ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রতি বছর গড়ে $১৬ বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। অর্থাৎ ১৬ বছরে দেশ থেকে মোট পাচার হয়েছে $২৪০ বিলিয়ন, যা বর্তমান টাকার মূল্যে প্রায় ২৮ লাখ কোটি টাকা। এই অর্থ দেশের বর্তমান জিডিপির অর্ধেকেরও বেশি, দেশের রিজার্ভের ১২ গুণের বেশি। অথচ এই টাকায় বানানো যেত ৬৬টি পদ্মা সেতু, ৮৫টি মেট্রো রেল, ২১২টি এক্সপ্রেসওয়ে। এই বিপুল সংখ্যক অর্থ মূলত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও তাদের আস্থাভাজন ব্যক্তিদের করা দুর্নীতি, অনিয়ম, অর্থ অপচয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে এবং বিভিন্ন কৌশলে তা দেশ থেকে পাচার করা হয়েছে। হোয়াইট পেপারে সরকার দলীয় ও সরকারের মদতপুষ্ট ব্যবসায়ী গোষ্ঠীদের পাশাপাশি আমলাতান্ত্রিক লুটপাটের বিষয়টিও উঠে এসেছে, যার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ভূমি অধিগ্রহণ প্রকল্পে তহবিল লুটপাটের মাধ্যমে। দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে সঠিক মূল্যমান প্রক্রিয়ার অভাব এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতার ঘাটতির বিষয়টি উঠে এসেছে হোয়াইট পেপারে।
অনেক ক্ষেত্রে প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা যথাযথ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে প্রকল্পের ব্যয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। প্রথম আলো রিপোর্টের সূত্রে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যে অপচয় ও লুটপাট হয়েছে তার পরিমাণ টোটাল এক্সপেন্সের প্রায় 25 থেকে 40%, যার মধ্যে ভূমি অধিগ্রহণের অনিয়ম থেকে হাতিয়ে নেওয়া টাকাও অন্তর্ভুক্ত। এর পাশাপাশি রাজনৈতিক সমর্থনপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের একাধিক পদোন্নতির বিষয়টিও সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ও সমর্থনপ্রাপ্ত বিভিন্ন সরকারি কর্মকর্তা এ সময় এক বা একাধিক পদোন্নতিপ্রাপ্ত হয়ে উচ্চ পর্যায়ে নিয়োগ পেয়েছে। এরাই পরবর্তীতে আওয়ামী লীগ সরকারকে এবং সরকারের মদতপুষ্ট গোষ্ঠীকে দেশজুড়ে ব্যাংক লুট, বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম, বাজারে সিন্ডিকেট তৈরি করে রাখার মতো বিষয়গুলো করার সুযোগ করে দিয়েছে। সরকারি বিভিন্ন টেন্ডার প্রাপ্তির ক্ষেত্রে পলিটিক্যাল সমর্থনপ্রাপ্ত ঠিকাদাররাই যেন টেন্ডার পায় তা নিশ্চিত করা, রাজনৈতিক সমর্থনপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কর অব্যাহতি বা ট্যাক্স মওকুফ করার মতো বিষয়গুলোতে সাহায্য করেছে এই আমলারা। অন্যদিকে ঘুষ বাণিজ্য ছাড়িয়েছে চরম মাত্রা। এই প্রশাসনিক আমলারাই বিগত সরকারকে ক্ষমতায় ধরে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। হোয়াইট পেপারের অনুসন্ধানে আরও উঠে এসেছে বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট 1995 সাল থেকেই বেশি দেখানো হচ্ছিল, যার প্রবণতা 2012-13 অর্থবছরের পর থেকে আরও বেড়েছে। গত দেড় যুগে বাংলাদেশকে একটি ফাস্ট গ্রোয়িং ইকোনমির দেশ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে দেশের অভ্যন্তরের জনগণকে উন্নয়নের রঙিন চশমা পরিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে এবং বিদেশি ডেভেলপমেন্ট পার্টনারদের অ্যাট্রাক্ট করতে। আর এই বিষয়টিকে প্রতিষ্ঠা করতে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল সেক্টর কিংবা জিডিপি নয়, দেশের ইম্পোর্ট এক্সপোর্ট ডেটা, কৃষি উৎপাদন ডেটা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ডেটা ম্যানিপুলেশন ও মিসরিপ্রেজেন্টেশন করা হয়েছে, যার কারণে অনেক ক্ষেত্রে দেশের ইকোনমির প্রকৃত অবস্থা সম্পর্কে ইকোনমিস্টদের দেওয়া বিভিন্ন সাজেশন কিংবা সরকারি অনেক উদ্যোগ যথাযথ কাজে আসছে না। হোয়াইট পেপারে আরও একটি ভয়াবহ বিষয় উঠে এসেছে। মূলত বিগত সরকার অন্য রাষ্ট্রের সাথে সরকার ও রাষ্ট্রের গোপন তথ্য দিয়েছে। এই তথ্য অপরপক্ষকে দিতে ফিনান্সিয়াল ও পলিটিক্যাল বেনিফিট নিয়েছে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা। শ্বেতপত্র বা হোয়াইট পেপারটি মূলত গত 15 বছরে হয়ে যাওয়া দুর্নীতির ফলে অর্থনৈতিক ক্ষতি সমীক্ষা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তবে এর থেকে দেশের অর্থনীতির যে চিত্র সামনে এসেছে তা অনুমানের চেয়েও বেশি ভয়ঙ্কর। ফলে অর্থনীতির এই ক্ষতি পুষিয়ে উঠতে দেশের কয়েক বছর, এমনকি দশকও লেগে যেতে পারে।